এভরিওয়ান, আমি শ্রুতর্ষী লেকটিও ফাইলস কর্নারে সবাইকে ওয়েলকাম। তো আজ থেকে শুরু হচ্ছে এপিজে বাংলা সাহিত্য উৎসব, যেটি চলবে আগামী 3 দিন অর্থাৎ 15, 16 এবং 17 নভেম্বর। সময়সূচি, কখন কোন অনুষ্ঠান, কারা আসছে সে সম্পর্কে আমি আপডেটস তো দিয়েই দিয়েছি আমার কমিউনিটি পোস্টে। এবার শুধু যাওয়ার অপেক্ষা। তো আমি পুরোপুরি রেডি এবং এখন বাজে প্রায় 3:45। তো আমাকে এক্ষুনি বেরোতে হবে। এখন না বেরোলে সন্ধ্যে 6টার অনুষ্ঠানটা আমি মিস করে যাব। সুতরাং দেখা হচ্ছে খুব শীঘ্রই একদম এপিজে বাংলা সাহিত্য উৎসবে, অর্থাৎ অক্সফোর্ড বুক স্টোরে গিয়ে দেখা হচ্ছে। আর দেখতে থাকুন আজকের পুরো ভিডিও, একদম স্কিপ করবেন না। তো ঠিক বিকেল 5:10-এর মধ্যে আমি পৌঁছে যাই অক্সফোর্ড বুক স্টোরে এবং এখানে সময়সূচিটা আরেকবারও দেখিয়ে দেওয়া আপনাদের জন্য। তো এই পুরো 3 দিন ধরে চলেছিল অনুষ্ঠানটি, আর বুক স্টোরটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আর অনুষ্ঠানের জন্য আরও সুন্দরভাবে চারদিকটা সাজানো হয়েছে। যদিও জায়গাটা একটু ছোট, তাই একটু আগেই চলে যাওয়া যাতে সিট পাওয়া যায়। নমস্কার, আমি শ্রুতর্ষী লেকটিও ফাইলস কর্নারে সবাইকে স্বাগত। তো আমি এই মুহূর্তে রয়েছি এপিজে বাংলা সাহিত্য উৎসব, যেটি চলবে আগামী 3 দিন অর্থাৎ 15, 16, 17 নভেম্বর, এবং আমি রয়েছি অক্সফোর্ড বুক স্টোরে দাঁড়িয়ে। তো এই হচ্ছে অক্সফোর্ড বুক স্টোর এবং এপিজে বাংলা সাহিত্য উৎসব উপরেই হচ্ছে। তো এবার সরাসরি চলে যাবো আমরা মূল অনুষ্ঠানে। অতিমারির কারণে 2020 এবং 21 আমরা পুরোটাই অনলাইনে করতে বাধ্য হয়েছিলাম, এবং তারপরে এই যে নতুন দিগন্ত খুলেছে, যেখানে আপনারা আমাদের সরাসরি দেখতে পাচ্ছেন। আর অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই উপস্থিত হন শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এবং তাকে দেখার জন্য, ছবি তোলার জন্য, অটোগ্রাফের জন্য ভিড় শুরু হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন যেখানে অনুষ্ঠান চলছিল সেইখানটা ভীষণ সুন্দরভাবে সাজানো এবং কত মানুষের ভিড়। আর ঠিক এই সময়ই মঞ্চে ডেকে নেওয়া হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। তিনি সঙ্গে ছিলেন, 1-0 তিনি আমাদের সঙ্গে থাকবেন। আছেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমাদের আজকের 10ম এপিজে বাংলা সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন। আমি শীর্ষেন্দু বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এরপর সুবোধ সরকার উপস্থিত হওয়ার পরে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান। বলা যেতে পারে 10ম এপিজে বাংলা সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উন্মোচন ঘটল এইভাবে। খুব ভালো মনে নেই, বারবারই উৎসবে আমাকে আসতে হয়, এইটুকু বলতে পারি। আর কি বলেছিলাম তাও তো এখন মনে করা সম্ভব নয়, আর দর্শকদের কি প্রতিক্রিয়া ছিল তাও এখন তেমন মনে নেই। তবে এটা জানি যে তো অনুষ্ঠানের উদ্বোধন পর্ব শেষ হওয়ার পরেই আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু কথা শুনে নিই। ওনার এই যে কাগজ কলমে লেখা ছেড়ে উনি যে ট্যাবে লিখছেন, এবং সেই জার্নির কথাও উনি আমাদের সাথে শেয়ার করেন, প্লাস ওনার জীবনের বেশ কিছু অভিজ্ঞতা উনি শেয়ার করেন। এবং এর মধ্যে থেকে একটা প্রশ্ন উঠে এসেছিল যে উনি এই যে ভূতের গল্প লেখেন, উনি কি সত্যি আদৌ ভূত দেখেছেন, সেই সম্পর্কে উনি বেশ কিছু কথা বলেন। তো ভীষণ ভালো লাগছিল ওনার কথা শুনতে। এবং এরপরেই আমরা সুবোধ সরকারকে পেয়ে যাই এবং ওনার মুখ থেকেও বেশ কিছু কথা শুনতে পাই। তো ভীষণ ভালো লাগছিল আমাদের এই প্রথম পর্বের আড্ডা, কথোপকথন। তো সুবোধ সরকারের কাছ থেকে শুনে নেব। বছরের এই মুহূর্তে আপনার কিরকম মনে হচ্ছে? আগ্রহী হয়ে এসেছেন আমাদের সাহিত্য উৎসবে। নমস্কার, শুভ সন্ধ্যা। শীর্ষেন্দুদাকে আমার প্রণাম। তার পাশে বসার আমার যোগ্যতা নেই, কিন্তু অপু বসিয়ে দিয়েছে, এই জন্য অপুকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমার নিজেকে নিয়ে ভয় হচ্ছে। তো এভাবেই দুজনের কাছ থেকে আমরা বেশ কিছু কথা শুনলাম। আর এরপরেই দর্শকদের কাছ থেকে বেশ কিছু প্রশ্নোত্তর পর্বও ছিল, এবং যে প্রশ্নের ভীষণ সুন্দরভাবে দুজনেই উত্তর দিয়েছেন, বেশ ভালোও লাগছিল। আর কিভাবে যে প্রথম পর্ব বা এই 1 ঘন্টাটা কেটে গেছিল সত্যি খেয়াল নেই। আর ঠিক এরপরেই শুরু হয় আমাদের দ্বিতীয় পর্ব, যেটি চলেছে সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর স্বাতী গুহ, অমিতাভ দাস, প্রচেত গুপ্ত, অনুপম রায় এবং কিরণ দত্ত। তো এই দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় ছিল ধ্রুপদী হলো, কলকে পেল, বাংলার কি এলো গেল। এই নিয়ে 5 জন ভীষণ সুন্দরভাবে ওনাদের বক্তব্য রেখেছিলেন এবং খুব সুন্দর কেটেছিল আমাদের এই দ্বিতীয় পর্ব।
বাংলা ভাষার যে ঐতিহ্য সে নিয়ে তো গবেষণা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখন তোমাকে যারা ফলো করে প্রায় 1 কোটি বা তার থেকে বেশি বাঙালি বা সবাই, তারা যে ধরনের বাংলায় কথা বলে সেই বাংলাটাকে কি তুমি বলতে পারো যে এখনকার বাংলা, নাকি সেটা একটা অদ্ভুত খিচুড়ি ভাষা, যে ভাষাটাই আসল বাংলা, সে ধ্রুপদী সম্মান পাক বা না পাক? তোমার কাজের বাংলা আর ধ্রুপদী বাংলা তোমার যেটা মনে হয় কতটা আলাদা বলে তুমি টের পাও? অনেকটাই আলাদা। প্রথমত নমস্কার সবাইকে। আমার মনে হয় ভাষা তো এইভাবেই যুগে যুগে চেঞ্জ হয়েছে, মানে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসামিজ, ওড়িয়া, বেঙ্গলি এগুলো তো একই অরিজিন থেকে এসছে কাইন্ড। তো মানে প্রতি যুগেই তো ভাষা চেঞ্জ হতে হতেই এসছে। আমরা বলতে পারবো না একদম পারফেক্ট বাংলা ভাষা আমরা এখন এই মুহূর্তে বলছি, হয়তো ভবিষ্যতে আরও বাংলা ভাষা বিকৃত হবে যদি সেই অর্থে আমি বলি। তো এক্ষুনি শুনলেন আপনারা দ্য বঙ্গাই অর্থাৎ কিরণ দত্তের কাছ থেকে বেশ কিছু কথাবার্তা বা আলোচনা। তো এরপরে প্রচ্যুত গুপ্ত তাঁর কিছু কথা রেখেছিলেন আমাদের সবার সামনে এবং ভীষণ ভালো লাগছিল ওনাদের প্রত্যেকের কথা শুনতে। এক এক করে ডক্টর স্বাতী গুহ, অমিতাভ দাস এবং অনুপম রায়ও তাঁদের নিজেদের কথা পেশ করেন। এবং এর পাশাপাশি কিন্তু ছিল আবারও প্রশ্নোত্তর পর্ব, যে প্রশ্নোত্তর পর্বে ওনারা ভীষণ সুন্দরভাবে উত্তর দেন এবং বেশ এন্টারটেইনমেন্টও হয় আমাদের কাছে। আর পুরো বিষয়টাকে নিয়ে বা পুরো এই আগামী অর্থাৎ এই দ্বিতীয় পর্বের যে 1.5 ঘন্টাটা ছিল সেটা ভীষণ ভালো কেটেছিল আমাদের সবার সাথে। আর অনুপম রায়ও বেশ কিছু বক্তব্য রেখেছিলেন, তো একটু শুনে নেব ওনার কাছ থেকে কিছু কথা। ওগুলো প্রডিউসাররা করে হয়তো, মানে আমরা কোনো কুল কিনারা করে উঠতে পারি না যে এইটা করলে বিখ্যাত হবে। এমন এমন জিনিসপত্র ঘটে যেগুলো ভাবাই যায় না আর কি। এবং ভবিষ্যতেও এমন কোনো গান বিখ্যাত হবে 2030-এ হয়তো একটা বিখ্যাত হবে, যেগুলো আমরা আমার কল্পনার বাইরে। প্যাটার্নের যে গানগুলো পড়ে সেগুলো সবাই যখন কপি করতে শুরু করে তখন একঘেয়ে হয়ে যায়। এই একঘেয়েমিতে কাটার জন্য যখন অন্য কিছু হয় তখন সেটাও তো হিট হয়। ফলে প্যাটার্ন ধরে যদি যাওয়া যায় তা কিন্তু হিট হবে না। তো এভাবেই অনুষ্ঠানের প্রথম দিনের 2.5 ঘন্টা ভীষণ ভালো কাটছিল, অনেক অভিজ্ঞতাও সঞ্চয় হলো। সন্ধ্যে 8:30 পর্যন্ত অনুষ্ঠান চলেছিল এবং তারপরে বাড়ির দিকে রওনা দিই। পরের দিন শনিবার যাওয়া হয়নি, একেবারে দেখা হয়েছিল রবিবারে। তো আমি চলে এসেছি বাড়ি এবং খুবই বিধ্বস্ত অবস্থা। এখন বাজে রাত 10:30। 9:15 পর্যন্ত পুরো অনুষ্ঠান চলেছে, অনুষ্ঠানে ছিলাম এবং এখন বাড়ি এলাম। কারা আজকে এলেন, কাদের সাথে কথা হলো, কি কি হলো সবটাই দেখতে পেলেন আপনারা ভিডিওতে। এবং আগামীকাল আমি যেতে পারছি না, তার জন্য ভীষণই দুঃখিত আমি। আগামীকাল একটা কাজ পড়ে গিয়েছে, বাট আবার কিন্তু রবিবার আমি পৌঁছে যাব এপিজে বাংলা সাহিত্য উৎসব অক্সফোর্ড বুক স্টোরে, যেটা রয়েছে পার্ক স্ট্রিটে। তবে তার আগে বলে রাখা ভালো যে আমার ওড়নায় দেখতে পাচ্ছেন একটি ব্যাজ এবং এটি পাঠকের দপ্তরের ব্যাজ। আর এই পুরো অনুষ্ঠানটার সাথে কিন্তু সরাসরিভাবে যুক্ত রয়েছে পাঠকের দপ্তর পেজ বা পাঠকের দপ্তর গ্রুপ, যেখানে বই প্রেমীদের একটা সমাবেশ ঘটে, যেখানে বই নিয়ে আলোচনা হয় এবং বই প্রেমীদের গ্রুপ বলা যেতে পারে। তো পাঠকের দপ্তরকে আলাদা করে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। তো আর বেশি কথা বাড়াবো না, আবার দেখা হচ্ছে রবিবার এবং রবিবার কি কি হতে চলেছে সবটাই কিন্তু দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে। সুতরাং একদম স্কিপ নয়, বাকি ভিডিওটা কন্টিনিউ করুন এবং দেখা হচ্ছে কিন্তু আবার রবিবার। ওকে, সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু লেকটিওফেলস কর্নার। আজকে হচ্ছে 17ই নভেম্বর রবিবার এবং আজকেই এপিজে বাংলা সাহিত্য উৎসবের সর্বশেষ দিন। সুতরাং গতকাল যেহেতু যেতে পারিনি, তো আজকের দিনটা কোনোভাবে মিস করা যাবে না। আর সেই জন্য একেবারে শাড়ি ঠাড়ি পরে রেডি আমি আছি এবং আমার সাথে রয়েছে আমার মা, এই যে। তো এবার চলে যাব ডিরেক্টলি অক্সফোর্ড বুক স্টোরে এবং সেখানে গিয়ে দেখবো যে আজকে কারা আসতে চলেছেন, কি কি হচ্ছে, কতটা কি থাকতে পারছে এবং কি কি চমক অপেক্ষা করছে। সুতরাং একেবারে দেখা হচ্ছে অক্সফোর্ড বুক স্টোরে। টাটা। আমি চলে এসেছি অক্সফোর্ড বুক স্টোরে এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে সময়সূচি রয়েছে। আজকে রবিবার, আজকে কিন্তু এপিজে বাংলা সাহিত্য উৎসবের সর্বশেষ দিন এবং আজকে কারা কারা আসতে চলেছে, সাহিত্য জগতের কোন কোন তারকাদের দেখতে পাবো সবটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। আর আজকে দেখতে পাচ্ছেন যে শুরুতেই রয়েছে খুদে শব্দবাজি, যেটি চলবে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। তো এই খুদে শব্দবাজি বা শব্দবাজি, এটা শুনে কি মনে হচ্ছে যে এ কিন্তু সেই বাজি নয়, এ হচ্ছে শব্দের বাজি বা শব্দের খেলা। সুতরাং প্রথম ইভেন্টে কি হতে চলেছে সবটাই জানতে পারবেন আজকের ভিডিওতে, একদম স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। সবটা রয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে। ধন্যবাদ। তো এইবারে সরাসরি প্রবেশ করি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানগুলো কিন্তু একেবারেই আলাদা ছিল। প্রথমে শুরু হয়েছিল খুদে শব্দবাজি এবং এই খেলা
মূলত বড়দেরকে নিয়ে খেলা হয়, বাট এই বছর তারা ছোটদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করে এবং সেখানে ইংলিশ মিডিয়ামের স্কুলের বাচ্চারা যোগদান করেছিল এবং ভীষণ সুন্দরভাবে তারা এই অনুষ্ঠানটি বা এই খেলাটি খেলে এবং ইংলিশ মিডিয়ামে পড়েও বাচ্চাগুলো যে কত সুন্দরভাবে বাংলায় উত্তরগুলো দিতে পারছিল এবং এই কঠিন কঠিন সমস্ত শব্দ খেলা সেগুলোকে এত আনন্দের সাথে তারা উত্তর দিচ্ছিল যে ভীষণ ভালো লাগছিল। তো খুদে শব্দবাজি এক কথায় সত্যি মন জয় করে ফেলেছে। আর এরপরেই শুরু হয় দ্বিতীয় ইভেন্ট। কবিতা ক্লাবের পক্ষ থেকে অনুগল্প রচনার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেই প্রতিযোগিতায় প্রথম 5 জন স্থানাধিকারী যারা ছিলেন তারা আজকে আসেন এবং তাদেরকে জাজেসরা কিছু উপহার তুলে দেন। আর এই অনুগল্পের প্রতিযোগিতায় যারা স্থানাধিকার করেছেন তাদের কাছ থেকেও আমরা তাদের লেখাগুলো একটু শুনে নিই। আর যেহেতু এই কবিতা ক্লাবের একজন অন্যতম সদস্য হচ্ছেন সুরজিৎ চট্টোপাধ্যায়, সুতরাং তাকে আমরা মঞ্চে পেয়ে তার গান না শুনে তো আমরা তাকে ছাড়তেই পারি না। তো আমরা সবাই মিলে রিকোয়েস্ট করি স্যারকে একটা ছোট্ট গান শোনানোর জন্য। তো স্যার একটা সুন্দর গান কিন্তু আমাদের শোনান এবং কি গান সেটাই এখন আপনারা শুনে নিন। আমি 4 লাইনে শোনাচ্ছি। ফাগুনের মোহনায় মন মাতালো মোহনায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়। কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন ছেনা দেশের তরে তোর সাথে এই পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়। তো সুরজিৎ স্যারের অসাধারণ গানটা শেষ হওয়ার পরেই এই সেকেন্ড ইভেন্টটাও শেষ হয়ে যায়। তবে ঠিক এর পরেই কিন্তু আমার সুরজিৎ স্যারের সাথে একটা ছোট্ট ইন্টারভিউ পর্ব শুরু হয় এবং সেখানে ঠিক কি হয়েছিল এক্ষুনি দেখে নিন। তো আমি এই মুহূর্তে অক্সফোর্ড বুক স্টোরে দাঁড়িয়ে এবং আমি পেয়ে গেছি আমাদের সাথে সুরজিৎ স্যারকে, ছোট থেকে যার গান শুনে বড় হয়ে ওঠা এবং যাকে প্রচণ্ড ভালোবাসি আমি, যার গান শুনতে। তো আজকে স্যারকে এত কাছ থেকে পেয়ে প্রচণ্ড ভালো লাগছে। তো বেশি না, আমি স্যারের কাছে মাত্র 5টা প্রশ্ন নিয়ে এসেছি। তো 5টা প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি যদি ফেলুদা বা ব্যোমকেশকে কোনো একজনকে একদিনের জন্য সারাদিন পেতে পারো তাহলে তুমি কাকে প্রেফার করবে এবং কেন? আমি এটা তো যার যার উপর নির্ভর করে, কিন্তু আমরা ছোটবেলা থেকে একটু বেশি ফেলুদা পড়েই বড় হয়েছি ব্যোমকেশের থেকে। কারণ ব্যোমকেশ আমার মনে হয় একদম ছোটদের নয়, মানে একটু হয়তো বড় হলে তারপর তো, কিন্তু সেই ছোট থেকে ফেলুদা কোথাও না কোথাও সিস্টেমে ঢুকে। তারপর অবভিয়াসলি এত লেখা, সত্যজিৎ রায়, সিনেমা সব কিছু মিলে তো জমজমাটভাবে ফেলুদাই পুরো সিস্টেমের ছিল। তো ফেলুদাকে পেতে চাই এবং মগজাস্ত্র শিখতে চাই একদম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার প্রিয় লেখক বা কবিকে? আমার প্রিয় কবি অনেকে, এখানে তো অবভিয়াসলি জীবনানন্দ দাশ, শঙ্খ ঘোষ আমার ভীষণ প্রিয়। মানে যখনই সময় পাই হয়তো উল্টে পড়ি, দেখি, বোঝার চেষ্টা করি। বিদেশি রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেই যে কোনো সময়। আর বিদেশি দেখতে গেলে ডিলান থমাস আমার খুব প্রিয় লেখক একটা সময়। এখন অনেকদিন পড়ছি না, কিন্তু মাঝখানে খুব পড়তাম ওনাকে। আর পরের প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি শেষ করা কোনো বই? এই রে, বই পড়ার ধৈর্য অনেকদিন চলে গেছে, তুমি বিশ্বাস করো। এখন পড়লেও কখনো কখনো ছোট গল্প এদিক ওদিক পড়ি এবং এরকম বই কিনি। দুদিন আগে আমার মেয়ে আমাকে কিনে দিন না, বেশ কয়েকদিন হয়ে গেছে, মেয়েকে উডি অ্যালেনের একটা বই কিনে দিচ্ছে যেখানে সব ওনার ছোটো ছোটো লেখা। তো বড় উপন্যাস পড়ার ধৈর্য আমাদের অনেকের, আমার তো চলে গেছে। আমি অনেক সময় দেখি যে পড়তে অনেকটা পড়া হয়ে গেছে, তারপর দেখি অন্য কিছু ভাবছিলাম, আবার পেছনে যাই 15 পাতা গিয়ে কোথায় ছিলাম জানতে। তো ছোট গল্প পড়তে এখন বেশি ভালো লাগে এবং এখন এটা অন করছি যে বড় গল্প, বড় উপন্যাস পড়তে হবে। কনসেন্ট্রেশনের অবস্থা খুব খারাপ, মানে ভালো করে গুছিয়ে। আর এই ছোট ছোট লেখা তারাপদ রায় যেমন পড়তে খুব ভালো লাগে সেরকম। আচ্ছা, তো আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে যে অবসর সময়ে তুমি কি করতে ভালোবাসো? মানে সিনেমা, ওয়েব সিরিজ বা বইয়ের যুগে মানে কোনটা বেশি তোমার প্রিয়? সিনেমা দেখতে ভালোবাসি, সারা পৃথিবীর সিনেমা দেখতে ভালোবাসি, ওয়েব সিরিজও দেখতে ভালোবাসি খুব।
অবসর সময় আসলে এমন একটা কাজের সাথে আমি যুক্ত না যে অবসর সময় লোক হয়তো ওইটা করে, গান শোনা, গান তৈরি করা, কিন্তু আমার তো ওইটাই জীবন। আমার নিজের বাড়িতে একটা স্টুডিও আছে, অবসর সময় স্টুডিওতে বসে নিজের লেখা কিছু থাকলে সেটা তৈরি করার চেষ্টা করি নিজের জন্য। আর রান্না করতে ভালোবাসি, মাঝে মাঝে রান্নাও করি, এই আর কি। আর শেষ প্রশ্ন হচ্ছে যে তোমার নিজের যে কটা গান রিলিজ হয়েছে তার মধ্যে তোমার টপ 3টে গান? নিশ্চয়ই বারান্দার রোদ্দুর। আমার মনে হয় যে ওই গানটাই আমাকে এত মানুষের হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু তারপরেও যে এত গান হয়ে যাবে যেগুলো এত মানুষ এইভাবে গ্রহণ করবে, সেইটা একটা আমার বিরাট পাওনা। তার মধ্যে একটা গান আমার নিজের গান নয়, এটা প্রচলিত লোকগীতি, কিন্তু এই একটা গান তৈরি করে আমার খুব আনন্দ হয়েছিল ভূমির সময়। এইটা হচ্ছে ভাঙর মহিষের গান বলে একটা গান আছে, তো মহিষাল গান। তো আমার এখনও মনে হয় যে আমরা যত কাজ করেছি এটা সব থেকে ভালো প্রোডাকশন। ইনফ্যাক্ট এই গানটা আমরা পাঠানোর পরে ইন্টারন্যাশনাল জ্যাজ ফেস্টিভ্যালে ওরা আমাদের মঞ্চ দিয়েছিল ক্যানাডাতে, যেখানে গিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম এই গানটা শোনার পর। এইটা দুটো গান হলো। তারপর রিসেন্টলি আবার আমার গান হিট হলে খুব ভালো লাগে, মানে কারণ মনে হয় হিটের কোনো একটা অসাধারণ ব্যাপার, এত মানুষের হৃদয় পৌঁছে যাওয়া আমার কাছে ওটার হিটের মানে তাই হয়। সেখানে রঙ্গবতী আবার আর কি, হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য একটাই যে ভ্রমরকয়োগী আমি নিজের মতো করে গেয়েছি, কিন্তু ভ্রমরকয়োগী লেখা সুর দুটোই রাধারমন দত্ত। রঙ্গবতী সুর হচ্ছে সম্বলপুরী সুর, কিন্তু লেখাটা আমার বাংলা লেখাটা আমার। ভীষণ ভালো লাগলো, এইটুকু সময় আমরা স্যারের কাছ থেকে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এরপরে শুরু হয় তৃতীয় পর্বের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল কেন কবিতা লিখি, কে পড়ে কবিতা। আর এই অনুষ্ঠানের যে 3জন মূল সদস্য ছিলেন রণজিৎ দাস, স্বাগতা দাশগুপ্ত এবং হিন্দোল ভট্টাচার্য, আর সঞ্চালনায় ছিলেন ঋজুরেখা চক্রবর্তী। এই ইভেন্টের যে মূল বক্তব্য ছিল কবিতা নিয়েই, এবং কবিতা লেখা শুরু, কবিতা কেন লিখছেন আর কারাই বা কবিতা পড়ছে সেই নিয়ে পুরো অনুষ্ঠানটা চলে। তো এই পর্বটাও বেশ ভালো লাগে। আর ঠিক পরেই যে অনুষ্ঠানটি শুরু হয় বা আজকের দিনের 4র্থ পর্ব, এবং এটি বলা যেতে পারে যে আজকের দিনের মূল কেন্দ্রবিন্দু বা মূল লক্ষ্য ছিল এই পর্বের ওপরেই, এবং এই পর্বের বিষয় ছিল বিশ্বাসঘাতক থেকে রূপমঞ্জরি, নারায়ণ সান্যাল শতবর্ষ। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণ সান্যাল তনয়া, মৌ সান্যাল। সুতরাং মৌ সান্যালের কাছ থেকে অনেক কিছু তথ্য, অনেক কিছু অজানা জিনিস আমরা জানতে পারি। এবং এই আলোচনার আরও 2জন সঙ্গী ছিলেন সুধাংশু দে এবং প্রসেনজিৎ দাশগুপ্ত, আর সঞ্চালনায় ছিলেন সোমেন সেনগুপ্ত। সুতরাং এই পর্বটি অন্যতম মূল আকর্ষণ ছিল আমাদের কাছে, এবং আমার ভীষণ ভালো লেগেছে নারায়ণ সান্যালের সম্পর্কে অনেক অজানা তথ্য জানা, এবং ওনার মেয়ের কাছ থেকেই ওনার সম্পর্কে অনেক কিছু জানা। সুতরাং ভীষণ ভালো ছিল আজকের এই পর্বটি। তো এটিই ছিল আমার কাছে শেষ পর্ব, এবং 10ম এপিজে বাংলা সাহিত্য উৎসবের শেষ দিনের অভিজ্ঞতাও ভীষণ সুন্দর ছিল। বাকি 3টে পর্ব আমার আর দেখা হয়ে ওঠেনি, আমি বাড়ি ফিরে আসি। তো ভীষণ ভালো লেগেছিল আজকের গোটা দিন। তো এপিজে বাংলা সাহিত্য উৎসবের 10মতম বর্ষে শেষ দিনে, অর্থাৎ আজকে রবিবার 17ই নভেম্বর, আজকের দিনে কি হলো, কারা এলেন এবং কিভাবে অনুষ্ঠানটা পুরোপুরি হলো, সবটাই আমি কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যারা আপনারা এবছর এপিজে সাহিত্য উৎসবে আসতে পারলেন না, আশা করছি সামনের বছর অবশ্যই আসবেন। এবং আমার যেহেতু প্রথমবার এইবারে আসা, তো আমার অভিজ্ঞতা ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আমি এখনও অক্সফোর্ড বুক স্টোরে, এবং এইবার আমি বাড়ির দিকে রওনা হব। তো সব মিলিয়ে বলতে গেলে বাংলা সাহিত্য উৎসব ভীষণ জরুরি আমাদের কাছে, কারণ বাংলার চর্চা বা সাহিত্যের চর্চা যেভাবে কমছে, সেখানে দাঁড়িয়ে অক্সফোর্ড বুক স্টোরে, এই ইংলিশ বইয়ের একটা বুক স্টোরে বাংলা সাহিত্য হওয়াটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সুতরাং আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আমার ভিডিও, আর অবশ্যই আপনারাও বিভিন্ন বাংলা সাহিত্যের অনুষ্ঠানে যাবেন, যোগদান করবেন, আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় হবে। এবং যারা এই অনুষ্ঠানে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাদ বাকি কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল। টাটা।